সে রাত থেকে দেবাঞ্জনার ঘুম একেবারে উবে গেল। ভাবতেই পারছে না সে যে এত তাড়াতাড়ি লোকটা তার একেবারে মনের মতন মেয়ে পেয়ে যাবে। কে এই মেয়েটা? ভীষণই দেখতে ইচ্ছে করছে তার। সত্যি কি এরকম মেয়ে আজকালকার দিনে মেলে? প্রথম প্রথম তো ওপর থেকে দেখে সব মেয়েকেই ভালো লাগে, পরে দেখা যাবে লোকটা কত সুখী হয়। এত হিসেব নিকেশ করে বিয়ে করার পরই জবাবটা সে পাবে, তখন বুঝতে পারবে বড় বড় কথা বলা তখন বেরিয়ে যাবে। ধুর, কিছুই ভালো লাগছে না। তবে পূর্বাভাস বাবুর কলকাতায় আসার তো সময় ঘনিয়ে এলো। লোকটাকে একবার অন্তত সামনাসামনি দেখতে ভীষণ মন চাইছে। দেখি আসার আগে আরেকটা ফোন করে। কি ভেবে নিয়ে দেবাঞ্জনা আবারও পূর্বাভাসের আসার দুদিন আগে ফোন করে বসল। হ্যালো পূর্বাভাস বাবু, আপনি কি ভীষণই ব্যস্ত? আসলে জাস্ট একটা কথা বলার জন্য আপনাকে ফোন করেছি, বেশি সময় নেব না। আরে কে দেবাঞ্জনা? না না, ব্যস্ত নই সেরকম। এই যাওয়ার আগে দিয়ে অফিসের পেন্ডিং কাজগুলো একটু সারছিলাম। তবে 2-4 মিনিট কথা তো বলাই যেতে পারে। বলুন, কি সমস্যা আপনার? না না, সেরকম কিছু না। আসলে আপনাকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি, যদি কিছু মনে না করেন। প্রবল উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করে উঠল তাড়াতাড়ি দেবাঞ্জনা পূর্বাভাসকে। আরে না না, এটা তো আমার সৌভাগ্য। মনে করার কি আছে? আমার একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু আমাকে একটা অনুরোধ করতে চাইছে, আর আমি তা রাখতে পারবো না। এটা কি করে হয় বলুন তো? কি অনুরোধ? কিছু নিয়ে যেতে হবে এখান থেকে আপনার জন্য? মানে বিদেশি কোনো পারফিউম বা কসমেটিক্স? কোন ব্র্যান্ডের যদি বলে দেন তাহলে খুব সুবিধে হয়, নির্ভয়ে বলতে পারেন। কিন্তু আপনারও তো বলছিলেন বিয়ের প্রস্তুতি চলছে, তবে অবশ্যই বিয়ের ডেটটা জানাতে ভুলবেন না কিন্তু। কোনো রকমে ভেতর থেকে বেরিয়ে আসা কান্না গিলে অতি শান্ত স্বরে ধীরে ধীরে বলল দেবাঞ্জনা। আরে না না, আমি সেসব কিছুই বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে আপনি যেদিন এয়ারপোর্টে এসে নামবেন সেদিন কি আমি আপনাকে শুধুমাত্র একজন ওয়েল উইশার বন্ধু হিসেবে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে পারি? অবশ্যই এতে যদি আপনার কোনো রকম আপত্তি থেকে না থাকে। ওরে বাস, এ তো মেঘনা চাইতে জল। আর তো অপেক্ষা করতে পারছে না মিস দেবাঞ্জনা সেনগুপ্ত। একেবারে স্বয়ং এয়ারপোর্টে এসে উদয় হবেন আমাকে ওয়েলকাম জানাতে। বেশ জোরেই চমকালো পূর্বাভাস কথাটা শুনেই। হেসে বলল, অফকোর্স। আরে আমার কি সৌভাগ্য, আমার একজন ওয়েল উইশার বন্ধু আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসছে। ইনফ্যাক্ট আমিও একবার ভাবছিলাম জানেন তো, যে আপনাকে বলবো সম্ভব হলে এয়ারপোর্টে আসতে। তাহলে আমাদের মধ্যে প্রাথমিক আলাপ পরিচয়টা অন্তত হয়ে যেত। আসলে সত্যি কথা বলতে কি, বিয়ের দিনে তো সকলেই ব্যস্ত থাকে, তখন হয়তো ভালো করে কথা বলা যাবে না। যাক, আপনার প্রস্তাবটা শুনে আমি কিন্তু খুব খুশি হলাম। আমি কলকাতায় রিচ করছি 23শে ডিসেম্বর এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সে ঠিক বিকেল 4:45 নাগাদ। ফ্লাইট ডিটেলসটা আপনাকে আমি মেল করে জানিয়ে দেব সময় মতন, ঠিক আছে? ওকে, রাখছি এখন তাহলে, বাই। কথাটা বলতে যেতেই দেবাঞ্জনা জোরে বলে উঠল, সরি সরি, লাইনটা কাটবেন না প্লিজ। আরেকটা প্রশ্ন আছে আমার। আপনাকে তো কোনোদিন দেখিনি, মানে কোনো রকম ফটো দেখতে পাইনি আপনার। তাই যদি দয়া করে আপনার একটা ফটো পাঠান হোয়াটসঅ্যাপে, তাহলে এয়ারপোর্টে আপনাকে ভিড়ের মাঝে চিনে নিতে কোনো অসুবিধে হবে না আমার পক্ষে। ও এই কথা, সেটা নিয়ে আপনি একদম ভাববেন না। এই আপনার নামের মধ্যে দিয়ে আমি মনে মনে আপনার একটা ছবি এঁকে রেখেছি, যেমন অন্য ক্লায়েন্টদেরও রাখি। একটু ধৈর্য ধরে দেখুনই না আমি আপনাকে ঠিক মতো চিনে উঠতে পারি কি না ওই ভিড়ের মাঝে। ওটা একটা সারপ্রাইজই থাক না আপাতত, ঠিক আছে? বাকি কথা পরে হবে। আপনার যদি কিছু মনে পড়ে থাকে লিখে রাখবেন, তাহলে বলতে সুবিধে হবে ফোনে। গুড নাইট, রাখছি তাহলে আজকের মতো। ওপাশ থেকে লাইনটা কেটে যেতেই মোবাইলের সুইচটা অফ করে বিছানায় গা এলিয়ে দিল দেবাঞ্জনা, আর ভেবে চলল পূর্বাভাসের সাথে বেশ কয়েকদিন ধরে ফোনে বলা কথাগুলো।
অজানা অচেনা দূরের এক বন্ধুর ডাক আর মাঝে মধ্যে তার সতর্কতা বাণীর মধ্যে দিয়ে ধীরে ধীরে দুজনের মধ্যে একটা টক ঝাল মিষ্টি মেশানো মধুর সম্পর্ক গড়ে উঠছিল। হঠাৎই গত বেশ কয়েকদিন আগে থেকে বলা কথোপকথনগুলি তাকে এতখানি ভাবিয়ে তুলছে কেন? কত হাসি ঠাট্টা, অপমানজনক কথাবার্তা, সন্দেহ আর বাদ প্রতিবাদের মধ্যে দিয়ে সম্পর্কটা তাও তো বেশ বয়ে চলছিল। বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় পড়ে মনের কোণায় কোথাও যেন কিসের একটা অদ্ভুত টানও ধীরে ধীরে অনুভব করে চলছিল সে এই নিঃস্বার্থ পরায়ণ ওয়েল উইশার বন্ধুটির জন্য। তারপর থেকে যত দিন যেতে লাগলো, কার যেন ডাকের অপেক্ষায় রাত জেগে বসে বা শুয়ে থাকতো সে দিনের পর দিন মোবাইলটাকে হাতে ধরে। কিন্তু আজ কিছুদিন যাবৎ এই মোবাইলের টোনের আওয়াজটা এত ভারী আর কষ্টদায়ক হয়ে উঠেছে কেন তার কাছে? কেন তার মনটাকে এইভাবে কাঁদিয়ে চলেছে? কেন? দুহাতে বালিশটাকে আঁকড়ে ধরে অঝরে কেঁদে চলছিল সে। তার ওয়েল উইশার বন্ধুটি কি আর কোনোদিনও তার জীবনের ফোরকাস্ট করতে আসবে না? সে তো এখন তার জীবন সঙ্গিনী পেয়ে গেছে। দেবাঞ্জনা কি সত্যি একদিন হারিয়ে যাবে একেবারেই তার মন থেকে? বুক ফাটানো ফোপানো কান্নার আওয়াজ তার বদ্ধ ঘরের চার দেওয়ালের মধ্যেই ঘুরে বেড়াতে লাগলো। বাইরে গিয়ে আর পৌঁছতে পারল না। কদিনের মধ্যেই ফ্লাইট ডিটেলসটা পেয়ে গেল দেবাঞ্জনা। 23শে ডিসেম্বর কাউকে কিছু না জানিয়ে শাড়ি গয়নাতে নিজেকে এক অপরূপ সাজে সাজিয়ে তুলল সে। সকাল থেকে মেয়েকে খুশি খুশি দেখছিল আজ দেবেশ আর অনুরাধা। তাই দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ বাদে মেয়েকে এত সেজেগুজে বেরোতে যেতে দেখতেই অনুরাধা জিজ্ঞাসা করে উঠল অবাক চোখ নিয়ে হেসে, কি রে, কোথাও বেরোচ্ছিস নাকি রে মা এত সেজেগুজে? কোনো বন্ধুর বিয়ে টিয়ে নাকি? দেবেশ আতশোয়া অবস্থায় লম্বা সোফাটাতে গায়ে এলিয়ে দিয়ে কাগজ পড়ছিলেন। কাগজের ফাঁক দিয়ে মেয়ের দিকে চেয়ে মুচকি হেসে উঠলেন তিনি। মামনির কথায় দেবাঞ্জনা উত্তর দিয়ে উঠল, আমার একজন ভীষণ ভালো বন্ধু আজ নিউ ইয়র্ক থেকে আসছে মামনি, তাই তাকে রিসিভ করতে যাচ্ছি এয়ারপোর্টে। এবারে মুখের সামনে থেকে কাগজখানা সরিয়ে নিয়ে ধরফর করে উঠে বসে সরাসরি চাইলেন দেবেশ মেয়ের দিকে। ঠোঁটের কোণায় হাসি নিয়ে অভিনয়ের সুরে বলে উঠলেন তিনি, বাব্বা, একেবারে নিউ ইয়র্ক থেকে তোমার একজন ভালো বন্ধু আসছে? ও কি নিউ ইয়র্কেই থাকে নাকি? দেশে ঘুরতে আসছে বুঝি? হ্যাঁ বাপি। দেবাঞ্জনা একরকম লাজুক মুখ নিয়ে আস্তে করে উত্তর দিয়ে উঠতেই পাশ থেকে অনুরাধা মৃদু ধমকে বলে উঠল স্বামীর দিকে চোখ টিপে, ও এক জায়গায় বেরোচ্ছে মেয়ে, আবার সেই উকিলের জেরা শুরু হয়ে গেছে। শেষকালে দেরি হয়ে যাবে পৌঁছতে। রাস্তাঘাটে যা জ্যাম হয় আজকাল, দুর্গা দুর্গা। তারপরে মেয়ের মাথায় হাত বুলিয়ে নিয়ে মনে মনে গুরুদেবের মন্ত্র পড়ে নিয়ে বলল অনুরাধা, নে নে, আর দেরি করিস না মা, তাড়াতাড়ি বেরিয়ে পড়। দেবাঞ্জনা গাড়ি নিয়ে বেরিয়ে যেতেই দেবেশ আর অনুরাধা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে হেসে উঠল। পরক্ষণে দেবেশ সেনগুপ্ত বলে উঠল ভয়ার্ত এক চোখ নিয়ে স্ত্রীর দিকে চেয়ে, ওদের দুজনের মধ্যে সম্পর্কটা কদিন আগে পর্যন্ত ধোঁয়াশা ছিল আমাদের কাছে। আজকালকার দিনে ছেলে মেয়েদের তো কোনো মাথা ঠিক নেই। তুমি সেদিন ঠিক কথাই বলেছিলে আমাকে। আমরা আর মুখার্জি পরিবার শুধু রাজি হলেই তো হলো না, ছেলে মেয়েকেও তো রাজি হতে হবে। সাথে সাথে স্বামীর কথায় সায় দিয়ে অনুরাধা বলে উঠল, গড়িয়ে পড়া চোখের জল আঁচলে টেনে নিয়ে মুছতে মুছতে, ওহ, এতদিন ধরে মেয়েকে নিয়ে আমাদের কি দুশ্চিন্তাটাই হয়ে চলছিল তা শুধু একমাত্র ভগবানই জানেন। ঠাকুরের কৃপায় ভাগ্যিস সেদিন দেবার অনুপস্থিতিতে মেঘনার দীপশিখা এসে আমাদের সব কথা জানিয়ে দিয়ে নিশ্চিত করে গিয়েছিল। দেবার পার্থর মানে ওই পূর্বাভাসের ভেতরে ভেতরে চলা ব্যাপার স্যাপারগুলো সব নিয়ে। নতুবা কি যে হতো কে জানে। আজ প্রায় কতদিন হয়ে চলছিল। সেই মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ওর চেহারা দেখে আমার তো ভয়ই লেগে গিয়েছিল। অনুরাধা ছলছল চোখে বলে চলল, দেখছিলে না মুখ চোখ কেমন শুকিয়ে গিয়েছিল মেয়ের। খাওয়া দাওয়াও প্রায় বন্ধ করতে বসেছিল। সব সময় কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকতো।
যদিও এখনো পুরোপুরি নর্মাল হয়ে উঠতে পারেনি। ওফ, আজকের দিনটা গেলে পরে বাঁচি। চোখের জল মুছে যেতে লাগলো অনুরাধা। ছলছল চোখে তাকিয়ে থেকে স্ত্রীর কথাগুলি শুনে চলছিলেন দেবেশ। বললেন শান্ত গলায়, সত্যি এই পার্থ ছেলেটি শুধুমাত্র ওভার কোয়ালিফাইডই নয়, যথেষ্ট বুদ্ধিমান ছেলেও বটে। আমার মেয়েকে সে যথেষ্ট ভালো রাখতে পারবে, তুমি দেখে নিও। দেবেশের কথা টেনে নিয়ে সাথে সাথে ভালো করে আঁচল দিয়ে চোখ মুছে নিয়ে মুখে এক খুশির প্রলেপ টেনে টিপ্পনি কাটল অনুরাধা। তা তোমার থেকেও বুদ্ধিমান নাকি সে? জানতাম না তো। স্ত্রীর দিকে চেয়ে সমান খুশিতে ডগমগ হয়ে তাড়া দিয়ে উঠল দেবেশ। যাও যাও, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। তুমিও আর দেরি করো না, ঠিক 4:45 প্লেন ল্যান্ড করবে কিন্তু। দেবাঞ্জনা বেরিয়ে প্রথমে গড়িয়াহাট থেকে বড় একটা ফুলের তোড়া কিনে নিয়ে ধীরে ধীরে এয়ারপোর্টে এসে পৌঁছলো। একটু সময় হাতে নিয়েই সে এসেছিল এয়ারপোর্টে। এক অস্থির ভাব নিয়ে ঘন ঘন মোবাইলে টাইম আর মেসেজ চেক করে চলছিল সে। এই ব্যাপারে বান্ধবীদের কাউকে কিছু জানায়নি দেবাঞ্জনা। বুকের ভেতরে চেপে রাখা আর গড়ে ওঠা তারই লুকোনো প্রথম এক অজানা প্রেম আর ভালোবাসাকে অভিনন্দন জানাতে এসেছে সে আজ ছুটে এয়ারপোর্টে। জীবনের প্রথম প্রেম এভাবেই মনের এক কোণায় চাপা পড়ে থাক না, ক্ষতি কি? জীবনের স্বপছন্দ মতো চাওয়া পাওয়া কি সবার কপালে জোটে? তবুও তো কিছুক্ষণের জন্য হলেও তো এতদিনকার অজানা অদেখা মনে মনে গড়ে ওঠা এক অদ্ভুত ভালোবাসা আজ সত্যি সত্যি তার সামনে এসে দাঁড়াবে। হয়তো তার গন্ধ স্পর্শ পাবে না সে, তবুও তো এই ভালোবাসার মানুষটাকে এতদিনকার স্মৃতি সমেত সে তার নিজের মনের কোণায় চিরটা কালের জন্য লুকিয়ে রাখতে পারবে সে। ধীরে ধীরে এয়ারপোর্টে কম্পিউটার স্ক্রিনে প্লেন ল্যান্ড করার সময় দেখানো হতে থাকলো। 20 মিনিট লেট করে প্লেনটা ল্যান্ড করলো। অ্যানাউন্স শুরু হয়ে গেল। ওদিকে দেবাঞ্জনার 4 বান্ধবী ও তাদের বয়ফ্রেন্ডরাও প্ল্যান মতো আগে থেকে নিজেদের মধ্যে যোগাযোগ করে এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। দেবাঞ্জনা স্পেশাল পারমিশন নিয়েই এয়ারপোর্টের ভেতরে ঢুকে ঠিক যাত্রীদের বার হওয়ার এক্সিট পয়েন্টে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো তার এত দিনকার অদেখা মানুষটির জন্য। বেশ কিছুক্ষণ বাদে এক এক করে প্যাসেঞ্জাররা সব লাগেজ সমেত বেরোতে শুরু করে দিল। দেবাঞ্জনার দু চোখ শুধু পাগলের মতন খুঁজে বেড়াতে লাগলো পূর্বাভাসকে। একসময় দেখতে পেল একটি লম্বা সুদর্শন ছেলে, মুখে চাপ দাড়ি, স্মার্টলি এগিয়ে আসছে বেরোনোর পথ দিয়ে হুইল লাগানো এক বিশাল সুটকেস টেনে, পিঠে তার একটি বড় ব্যাগ। এদিক ওদিক তাকাতে তাকাতে একেবারে সে দেবাঞ্জনার সামনে এসে দাঁড়ালো। সানগ্লাসটাকে চোখ থেকে সরিয়ে নিয়ে দেবাঞ্জনা চোখে চোখ রেখে হেসে বলল, ইফ আই এম নট রং, ইউ আর মিস দেবাঞ্জনা সেনগুপ্ত, ইজ দ্যাট কারেক্ট? দেবাঞ্জনার ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। মিষ্টি হেসে পূর্বাভাসের দিকে তাকিয়ে থেকে কয়েক সেকেন্ড ধীরে ধীরে ঘাড় নেড়ে উঠল সে। ফুলের তোড়াটা পূর্বাভাসের হাতে ধরিয়ে দিয়ে নিচু গলায় বলল, চলুন আমরা বেরিয়ে যাই, বাইরে গিয়ে কথা বলি, এদিকটায় বড্ড ভিড়। দূর থেকে ওদের দুজনকে বেরোতে দেখে দুজনেরই বন্ধু বান্ধবীরা সব হৈ হৈ করতে করতে ছুটে এলো। যিশু আর তন্ময় দুহাতে পার্থকে জড়িয়ে ধরল। হতভম্ব হয়ে চেয়ে রইল দেবাঞ্জনা ওদের দিকে। তন্ময় ভ্রু কুঁচকে দেবাঞ্জনার দিকে চেয়ে জিজ্ঞাসা করল, ম্যাডাম আপনি এখানে? আপনি কি আমাদের বন্ধুকে আগে থেকে চিনতেন? দেবাঞ্জনার গালে আলতো করে একটা চড় মেরে বলল পূর্বাভাস, আরে আমরা দুজন দুজনের খুবই ভালো বন্ধু রে, অনেক দিনের পরিচয় আমাদের। দেবাঞ্জনা বন্ধুদের সকলের দিকে চেয়ে বলে উঠল হেসে, আরে ইনি আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু রে, যে নিউ ইয়র্ক থেকে আমাকে মেসেজ করে বিপদ সংকেত জানিয়ে সতর্ক বার্তা পাঠাতো। ওনার বিয়ে সামনে, তাই উনি দেশে এসেছেন বিয়ে করতে। আমি জাস্ট ওনাকে একটু সামনাসামনি দেখে ওনার সাথে আলাপ করবার জন্য এসেছি। এরপর তো উনি হাওয়া হয়ে যাবেন বিয়ে করে, বউ নিয়ে আবার চলে যাবেন নিজের জায়গায়। দেবাঞ্জনার বান্ধবীরা দেবাঞ্জনাকে ঘিরে দাঁড়িয়েছিল। সাত্বিকা হেসে চোখ মেরে বলল, এই একদম মিথ্যে বলবি না, বাব্বা তলে তলে এত কাণ্ড। ওর কথা টেনে নিয়ে দিয়া বলল,
তাই বলি, আমাদের দেবারানীর কাউকে মনে ধরে না কেন? দীপশিখা দেবাকে জড়িয়ে ধরে গান গেয়ে উঠল, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। মেঘনা দীপশিখার দিকে চেয়ে হেসে বলল, এই মালাগুলো বার কর তাড়াতাড়ি ব্যাগ থেকে। দেবাঞ্জনা লজ্জায় আস্তে করে বলে উঠল, এই কি করছিস রে তোরা? উল্টোপাল্টা কিছু করে বসিস না আবার না বুঝে শুনে। আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে ওনাকে জিজ্ঞাসা কর আমি ঠিক বলছি কিনা। বান্ধবীদের ফুলের মালা সমেত বাড়াবাড়ি দেখে দেবাঞ্জনা ফিসফিস করে বলল দীপশিখার কানে কানে, এসব করছিস কি তোরা? ভীষণ নার্ভাস লাগছে কিন্তু আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। দীপশিখা ওর কথায় পাত্তা না দিয়ে আবারও গান গেয়ে উঠল, লাজে রাঙা হলো কোণে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। দীপশিখার সাথে সুর মিলিয়ে সাত্বিকা, দিয়া আর মেঘনাও গেয়ে উঠল একসাথে, আজ মালা বদল হবে এ রাতে। ওদিকে পূর্বাভাসকে ঘিরে ছেলেরা দাঁড়িয়ে কথা বলছিল। পূর্বাভাস আর চোখে দেবাঞ্জনাকে লক্ষ্য করে চলছিল কথা বলতে বলতে। মেয়েদের ডাকে পার্থ বনাম পূর্বাভাস একেবারে দেবাঞ্জনার সামনে এসে দাঁড়ালো। দেবাঞ্জনা বলে উঠল পূর্বাভাসের দিকে চেয়ে, কি মুশকিল দেখুন তো, আমার এই পাগল বান্ধবীরা কী সব ভেবে নিয়ে কী সব করে চলেছে। আপনি প্লিজ ওদেরকে একটু বোঝান যে আপনি এতদিন বাদে বিয়ে করতে এসেছেন এখানে, আপনার পছন্দের পাত্রী অলরেডি ঠিক হয়ে আছে। পূর্বাভাস হেসে দেবাঞ্জনার কথার উত্তরে বলল, হ্যাঁ ওরা তো সব জানে এ কথা, তাই তো মালাফালা নিয়ে এসে এখানে হাজির হয়েছে। দেবাঞ্জনা খুব জোর হকচকিয়ে গিয়ে বলে উঠল, আপনি যে বললেন আপনার মনের মতো যোগ্য পাত্রী। বাদবাকিটা পূর্বাভাস আর বলতে না দিয়ে দেবাঞ্জনার দিকে চেয়ে বলে উঠল হেসে, এই যে খুঁজে পেয়েছি, এই আমার যোগ্য পাত্রী। বলেই হাতে ধরা মালাটাকে দেবাঞ্জনার গলায় পরিয়ে দিল। লজ্জায় রাঙা হয়ে উঠল দেবাঞ্জনার মুখ। বান্ধবীরা সব দেবাঞ্জনার হাতে মালা ধরিয়ে দিয়ে বলে উঠল, নে ধর, এবারে তোর শুভাকাঙ্ক্ষীর গলায় পরিয়ে দিয়ে বল, যদিদং হৃদয়ং মম। দেবাঞ্জনা বান্ধবীদের ঠেলাঠেলিতে মালাটা পরাতে যেতেই পার্থ একেবারে দেবাঞ্জনার কাছাকাছি এসে গায়ের সাথে মিশে মাথাটাকে একটু নিচের দিকে ঝুঁকে নিয়ে দাঁড়ালো। দেবাঞ্জনা মালাটা পরিয়ে দিতেই পেছন থেকে যিশু চেঁচিয়ে বলে উঠল, ওরে পূর্বাভাস, আর এগোস না, কুছ তো শরম কর। দুজনের মুখের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। তন্ময় পার্থের মুখের সামনে এসে হাত নাড়াতে থাকলো। বলল হেসে, কিরে, শ্বাস প্রশ্বাস ঠিক মতো ফেলছিস তো, নাকি স্ট্যাচু হয়ে গেলি তোরা বরাবরের মতন? সাত্বিকা পার্স থেকে বলে উঠল হেসে, দেখ দেখ, আজ আমাদের দেবাকে কেমন প্রিন্সেসের মতো দেখাচ্ছে। প্রতীক মুচকি হেসে বলল, বিয়ের সময় সব মেয়েদেরই প্রিন্সেসের মতন দেখায় অতিরিক্ত খুশির আনন্দে, আর ছেলেদের ক্ষুধার্ত প্রিন্সের মতন দেখায়, তাই না? মেঘনা ধমকালো আস্তে করে দিয়ার দিকে চেয়ে, এই দিয়া, কি হচ্ছেটা কি? প্রতীক হেসে বলল, লাগাম দিতে বল ওর মুখে। এখানে সত্যি সত্যি সব কিছু শেষ হয়ে গেল নাকি খালি মুখে? আর খাওয়া দাওয়ার ব্যাপারটা? অভ্রর কথায় যিশু আর তন্ময়ের দিকে ঘাড় ঘুরিয়ে চোখ মেরে বলল পূর্বাভাস হেসে, আরে আরে সব হবে, বিয়ের পর সকলের সব দেনা পাওনা আমি কড়ায় গন্ডায় মিটিয়ে দেব, কোনো চিন্তা নেই। অবাক চোখে চেয়ে রইল দেবাঞ্জনা সম্পূর্ণ অচেনা এই মানুষটির দিকে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর SMS-এর মাধ্যমে অচেনা অদেখা এই মানুষটির প্রেমে পড়ে গিয়েছিল সে মনে মনে। আর এখন সামনাসামনি দেখার পর থেকে এক অদ্ভুত রোমাঞ্চ জাগছিল তার মনে। এক অদ্ভুত ভালোবাসা আর ভালো লাগার স্পর্শ অনুভব করতে লাগলো সে যেন আরও বেশি করে। নিউ ইয়র্ক শহরের নামকরা এক কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সুদর্শন, বুদ্ধিমান এবং স্মার্ট যুবকটি শশধর মুখার্জির পুত্র শ্রীমান পার্থপ্রতিম মুখার্জির আলোর রোশনাইতে দাম্ভিক উকিল দেবেশ সেনগুপ্ত ও তার একমাত্র কন্যা রূপবতী, শিক্ষিতা ও অহংকারী শ্রীমতী দেবাঞ্জনা সেনগুপ্তের দম্ভের আলোর ঝলকানিটা আজ যেন বড্ড কমে গিয়ে ভীষণই ম্লান দেখাচ্ছিল। বুদ্ধিমান উকিল ভদ্রলোকটি খবরটা পেয়েই ভালোভাবে যাচাই করে নিয়ে শেষ পর্যন্ত ভয়ানক বিবেকের দংশনে পড়ে এত বড় সুপাত্রটিকে হারানোর ভয়ে ছুটে গিয়েছিলেন শশধর মুখার্জির বাড়িতে সমস্ত মান অহংকার খুইয়ে।
জোর হাত করে তিনি ওনার দাম্ভিকতাপূর্ণ ব্যবহার আর নিজের ক্ষমতা জাহির করা অপমানজনক কথাবার্তা শশধর মুখার্জিকে শোনানোর জন্য তাদের বাড়ি গিয়ে করজোড়ে ক্ষমা ভিক্ষা চেয়ে শেষ পর্যন্ত পার্থকে ওনাদের নিজের একমাত্র মেয়ের জামাই হিসেবে বরণ করে নেওয়ার আকাঙ্ক্ষাটুকু প্রকাশ করেন চোখের জলে। শশধর মুখার্জিদের সপরিবারের অদ্ভুত সুন্দর ব্যবহার আর অমায়িক বিনয়ী ভাবের মধ্যে দিয়ে তাদের কাছ থেকে এই বিয়ের ব্যাপারে সম্মতি পেয়েও পার্থপ্রতিম বনাম পূর্বাভাস মুখার্জির এই বিয়েতে রাজি হওয়ার ব্যাপারটা নিয়ে বড়ই দ্বিধাগ্রস্ত ছিলেন উকিল দেবেশ সেনগুপ্ত। এরপর দেবাঞ্জনার অনুপস্থিতিতে তার সব বন্ধু বান্ধবীদের, বিশেষ করে পার্থর দুই প্রাণের বন্ধু যিশু আর তন্ময়ের থেকে পার্থের ব্যাপারে সব জেনে নিয়ে সম্পূর্ণ কনফার্ম হয়ে ব্লু সিগন্যাল দেখতে পেয়েই গাড়ি নিয়ে ছুটে এসেছিলেন তিনি সস্ত্রীক এয়ারপোর্টে তার জামাইকে অভ্যর্থনা জানাতে, যাতে এই মহামূল্যবান খাঁটি রত্নটি তাদের হাত থেকে ফসকে না যায়। বিশাল এক সাদা অ্যাম্বাসেডার গাড়ি এসে দাঁড়ালো সকলের সামনে। সেখান থেকে উকিল দেবেশ সেনগুপ্ত ও ওনার স্ত্রী অনুরাধা সেনগুপ্ত নেমে এলেন। অভ্রের অত জোরে বলে ওঠা কথাটা কানে গিয়ে পৌঁছেছিল ওনার গাড়ি থেকে ধীরে ধীরে নেমে আসবার সময়তেই। তাই সকলের সামনে এসে দাঁড়িয়ে একগাল হেসে বলে উঠলেন তিনি, সে কি, তোমরা সব ভাবলে কি করে যে এইখানেই এভাবে মালাবদল হয়ে ওদের বিয়েটা হয়ে যাবে? এটা তো জাস্ট একটা প্রাথমিক আলাপ পরিচয়। দেবাঞ্জনা বাপিকে হাসতে হাসতে কথাগুলো বলতে দেখে অবাক চোখে চেয়ে অভিমানের সুরে বলে উঠল, বাপি, তুমিও? তার মানে তোমরা সবাই জানতে ব্যাপারটা, আর আমাকে নিয়ে সবাই মিলে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছো? উল্টো দিক থেকে আরেকটা বড় লাল রঙের গাড়ি এসে দাঁড়ালো ওদের সকলের কাছাকাছি। সেখান থেকে শশধর মুখার্জি ও ওনার স্ত্রী পরমা নামলেন। দেবেশ সেনগুপ্তর জোরে বলা কথাগুলো ওনারও কানে গিয়ে পৌঁছল। তাই হেসে ওনার কথায় সায় দিয়ে জিজ্ঞাসা করে উঠলেন শশধর মুখার্জি, তাহলে কি দ্বিতীয় পরিচয়টা আমাদের বাড়িতে বৌমাকে তুলে নিয়ে গিয়েই হবে, খাওয়া দাওয়া সমেত, তাই তো? ঘাড় ঘুরিয়ে তাকালেন দেবেশ শশধরের দিকে। ভ্রু কুঁচকে ঠোঁটে হাসি চেপে কটমটো চোখে তাকিয়ে বললেন তিনি, শুধু তো মন দিয়ে ব্যবসাটাই করতে শিখেছ, আইনের নিয়ম কানুন কি কিছু জানা আছে তোমার? পর মুহূর্তে এগিয়ে এসে হেসে দুহাতে জড়িয়ে ধরলেন তিনি শশধরকে। বললেন, শোনো, দ্বিতীয় পরিচয়টা হবে মেয়ের বাড়িতে বিশাল ধুমধাম করে, জামাইকে বরণ ডালা সাজিয়ে বরণ করে নিয়ে, তারপর দুহাত মিলিয়ে মেয়ে জামাইকে বিয়ে দিয়ে ও খাওয়া দাওয়া সমেত। আর দ্বিতীয় ও শেষ পরিচয়টা হবে মেয়েকে শ্বশুর বাড়িতে, মানে তোমাদের বাড়িতে ছেলে বৌমাকে জোরে তুলে নিয়ে গিয়ে বধূবরণ করার পর খাওয়া দাওয়া সমেত। দেবেশ সেনগুপ্ত ও শশধর মুখার্জি দুজনের দিকে চেয়ে হেসে হাতে হাত মিলিয়ে হেসে উঠল। ওদিকে অনুরাধা ও পরমা দুজনকে খুশিতে জড়িয়ে ধরে শাড়ির আঁচল টেনে চোখ মুছতে লাগলো। মেয়েকে আশীর্বাদ করতে আসার কথাও জানালো পরমা তার ভাবি বেয়ানকে একটা শুভ দিনের ডেট জানিয়ে। যিশু আর তন্ময় দৌড়ে এলো পার্থ বনাম পূর্বাভাসের পাশে। ওর হাত দুটোকে দেবাঞ্জনার হাতে ধরিয়ে দিয়ে বলল, বল পূর্বাভাস, যদি দং। অন্যদিক থেকে দেবাঞ্জনার বান্ধবীরা ছুটে দেবার পাশে এসে দাঁড়িয়ে দেবার হাত দুটোকে পূর্বাভাসের হাতের মুঠোয় শক্ত করে ধরিয়ে দিয়ে বলল, বল দেবা, হৃদয়ং মম। চারিদিকের হইচই আর পুষ্প বৃষ্টির মধ্যে দিয়ে দেবাঞ্জনা আর পার্থ বনাম পূর্বাভাসের প্রাথমিক শুভ পরিণয়টা সুসম্পন্ন হয়ে গেল। দেবাঞ্জনার মনে হতে লাগলো সে এখনও একটা সুন্দর স্বপ্ন দেখে চলেছে, এক অদ্ভুত শিহরণ জাগানো রোমাঞ্চ, আর অন্যদিকে টক ঝাল মিষ্টি দিয়ে মেশানো ভালো লাগা আর ভালোবাসার এক নিবিড় অনুভূতি পরস্পরের শরীর আর মনকে অতি গভীরভাবে ছুঁয়ে যেতে লাগলো। কদিন বাদেই বিয়ের সানাই বেজে উঠল। গায়ে হলুদের পর বিউটি পার্লার থেকে লোকজন এসে দেবাঞ্জনাকে পরীর মতন সাজিয়ে দিয়ে গেল। এক বিশাল হোটেলে বিয়ের আয়োজন করলেন দেবেশ সেনগুপ্ত। লোকে লোকারণ্য, নামকরা ক্যাটারার দিয়ে দেশি বিদেশি স্টাইলে অপর্যাপ্ত খাবারের আয়োজন করা হলো। তীব্র আলোর রোশনাইতে জলজল করে উঠল কলকাতার তাজ বেঙ্গল হোটেলে দেবাঞ্জনা ও পার্থপ্রতিমের বিয়ের আসর। আনন্দ হইচই আর নাচ গানের মধ্য দিয়ে দেবাঞ্জনার তার
সব বান্ধবীদের কাছ থেকে পূর্বাভাসের প্রথম ফোরকাস্ট থেকে শুরু করে পরপর তার সব সাজানো প্রজেক্ট অনুযায়ী দেবাঞ্জনাকে বিপদের মুখে ঠেলে দেওয়া এবং তারপর অপূর্ব সুন্দর অভিনয় করে যাওয়া, তার সাথে আসার আগে দিয়ে পূর্বাভাসের সব কিছু জানতে পেরে শুধু একটাই প্রশ্ন করে উঠেছিল সে, কেন কেন আমার পেছনে ও এমনভাবে লেগেছিল রে? কি করেছিলাম আমি তো ওর কোনো ক্ষতি করিনি। আর তোরা সকলে মিলে আমার সাথে ষড়যন্ত্র করেছিলি। মেঘনার দীপশিখা বলে উঠল, সে জবাবটা অবশ্য ফুলসজ্জা রাতেই তোর বর তোকে জানিয়ে দেবে, আমাদের বলা বারণ। আর তো মাঝে 2 দিন, তারপরই সব উত্তর পেয়ে যাবি তুই। পরদিন বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বিদায় নেওয়ার সময়ে মামুনি আর বাপিকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে চলল দেবাঞ্জনা। ওদের কান্নার সাথে দেবেশ সেনগুপ্তকে পূর্বাভাস প্রণাম করতে যেতেই বলে উঠলেন তিনি, তুমি আমার বুকে পায়ে নয়, আমি আজ হীরের টুকরো জামাই পেয়েছি, আমার মেয়েটাকে তোমার হাতে দিয়ে আমি নিশ্চিন্ত। পার্থ বলে উঠল হেসে, আপনার মান সম্মান আমি ফিরিয়ে দিতে পেরেছি তো আপনার মেয়ের যোগ্য পাত্র হয়ে ওঠে। দেবের সুখের এক হাসি হেসে দেবাঞ্জনার হাতে সেদিনের লেটার বক্স থেকে আনা খামশুদ্ধ চিঠিটা ধরিয়ে দিয়ে বললেন, এটা খুব যত্ন করে রাখিস মা তোর কাছে, এটা তোর জীবনের একটা সত্যিকারের প্রথম এবং আসল ভালোবাসা। অনুরাধাও 2 হাতে আশীর্বাদ করে কাঁদতে কাঁদতে মেয়ে জামাইকে বিদায় জানালেন। দেবাঞ্জনাকে পার্থর বাড়ির বড়রা সব শঙ্খ বাজিয়ে উলু দিয়ে বরণ করে ঘরে তুলল। মিতালি বৌদি প্রথম থেকে দেবাঞ্জনার পেছনে লেগে চলছিল। পূর্বাভাস আর দেবাঞ্জনাকে নিয়ে নানা রকম পেছনে লেগে হাসি ঠাট্টার মধ্য দিয়ে কাল রাত্রি হয়ে যাওয়ার পরদিন ভাত কাপড়ের অনুষ্ঠানও হয়ে গেল, ঘর ভর্তি লোকজনের মধ্যে দিয়ে হৈ হৈ করে। অনেকদিন বাদে ভবতোষবাবু ও ওনার স্ত্রী সুরমা দেবীও তাদের ছেলে মেয়ে জামাই বউ আর নাতি নাতনিদের একসাথে পেয়ে আনন্দে খুশিতে কটা দিন কাটিয়ে যেতে লাগলেন। পরদিন কলকাতার ট্রলি ক্লাবে বিশাল আকারে রিসেপশনের আয়োজন করা হলো, পুরো ট্রলি ক্লাবের অর্ধেকের বেশি অংশ নিয়ে ভাড়া করে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পার্থর এখানকার জানাশোনা ও বন্ধু বান্ধবরা ছাড়াও নিউ ইয়র্ক থেকে আসা পার্থ বনাম পূর্বাভাসের অফিসের জানাশোনা কিছু বন্ধু ও কলিগদেরও রিসেপশনে ইনভাইট করা হয়েছিল। দেবাঞ্জনাকে বড় পার্লার থেকে এসে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল পুরনো স্টাইলে, সাবেকি গা ভর্তি গয়না ও বেনারসি পরিয়ে বধূর সাজে, যে সেদিন দেবাঞ্জনা অপরূপা হয়ে উঠেছিল সকলের চোখে, বিশেষ করে পূর্বাভাসের কাছে। পুরো ট্রলি ক্লাবটাই সেদিন রঙিন আলোর কারুকার্যে ও রোশনাইতে ঝলমল করে উঠেছিল। অন্যদিকে প্রথম থেকেই নানা দেশ বিদেশের মেলানো মেশানো নানান নামের দারুণ সব খাওয়া দাওয়ার প্রাচুর্যে আর লোকজনের ভিড়ে গমগম করছিল চারিদিক। নানান ধরনের নাচ গান আর হই হুল্লোড়ের মধ্য দিয়ে রিসেপশন পার্টিটা একেবারে জমে ক্ষীর হয়ে উঠছিল। পূর্বাভাস ও তার বন্ধু বান্ধবরা এবং দেবাঞ্জনা ও তার বান্ধবীরা সকলে মিলে একসাথে শেষের দিকে কয়েকটা হিট হিন্দি গানের তালে তালে জমাটে নাচও নেচে উঠল। সারাটা দিন নানা হই হুল্লোড়ের মধ্যে দিয়ে কাটার পর ধীরে ধীরে রাত বাড়তে থাকায় এক এক করে সব বিদায় নিতে শুরু করলো। বাড়ির লোকেরা সব এক এক করে বাড়ি ফিরে এলো, বিয়েতে পাওয়া জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে। ফুলসজ্জার রাত, দেবাঞ্জনা ফুল দিয়ে সাজানো মশারির ভেতরে চুপটি করে বসে রয়েছে তার পতি দেবতার আসার অপেক্ষায়। একটু বাদেই পার্থ বনাম পূর্বাভাস ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল, আর তারপরই মশারির ভেতরে ঢুকে দেবাঞ্জনার সামনে এসে ওর বাঁ হাতটাকে তুলে ধরে পাঞ্জাবির পকেট থেকে বার করা ছোট্ট একটা বক্স থেকে ঝলছে ওঠা পাথর বসানো হীরের আংটিটা দেবাঞ্জনার আঙুলে পরিয়ে দিতেই দেবাঞ্জনা তার হাতে রাখা বক্সটা থেকে খুলে নিয়ে পাথর বসানো সুন্দর সোনার আংটিটা পূর্বাভাসকে পরাতে যেতেই ওটা পূর্বাভাসের আঙুলে মাঝখানে গিয়ে আটকে গেল। পূর্বাভাস বলে উঠল হেসে, ও হবে না, কারণ আমি তো তোমার আঙুলের মাপটা অনেক আগে থেকেই পেয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি তো পাওনি। দেবাঞ্জনা জিজ্ঞাসা করে উঠতেই পূর্বাভাস খাটের সাথে লাগানো ড্রয়ারটা খুলে একটা খামের ভেতর থেকে ওর নিজের সেই আগের ছবিটা, যখন দেবাঞ্জনা 12 ক্লাসে পড়ত, সেই সময়কার ফটোটা দেবাঞ্জনার মুখের সামনে তুলে ধরে বলল, একে চিনতে পারছো? দেবাঞ্জনা ভালো করে দেখে নিয়ে বলল, ও, এটা তো সেই ছেলেটা যে বন্ধুদের সাথে বাজি লড়ে আমার সাথে কথা বলতে এসেছিল। এটা তো মনে হচ্ছে তুমি। আমার চরটা খেয়ে বাজিতে হেরে গিয়ে
চ্যালেঞ্জের উত্তর দিয়েছিলে তোমার বন্ধুদের কাছে গিয়ে। ও এই ব্যাপার, এবারে বুঝেছি তোমার প্রজেক্ট সাজানোর গল্পটা। পার্থ হেসে উঠে বলল, তোমার হাতের আঙুলের ছাপ তো আমি সেদিনই পেয়ে গিয়েছিলাম। তুমি পাওনি বলে তোমার দেওয়া এত সুন্দর হাতের আংটিটা আমার হাতে ঢুকলো না। তাই এবারে যাতে তোমার দেওয়া আংটিটা আমার আঙুলে ঢোকে, সেই আঙুলের ছাপটা আমি এবারে তোমায় দিয়ে দেখাই। তাহলেই তো মাপ মতো আংটিটা আমার আঙুলে হরহর করে ঢুকে যাবে। বলেই পার্থ দেবাঞ্জনার আংটিটা মাঝপথে আটকে যাওয়া থেকে টেনে খুলে নিয়ে দেবাঞ্জনার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে হাত উঠিয়ে তার গালে মারতে যেতেই দেবাঞ্জনা চট করে তার হাত দুটো দিয়ে পার্থর হাতটাকে চেপে ধরে নিজের বুকের মাঝখানটাতে নিয়ে এসে চেপে ধরল। মাথা নেড়ে বলল, ওখানে নয়, এখানে। মশারির ওপর থেকে ফুলেদের পুষ্প বৃষ্টি হয়ে চলল গানের সাথে সাথে। যদি দং হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম, যদি নং হৃদয়ং মম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।